সেনাবাহিনী অনুষ্ঠানটা তাদের জন্য যে তার কি টান, কোন অক্সিজেন মাস্ক লাগে, অক্সিজেনটা স্বাভাবিক করে সে কিন্তু গেছে। হসপিটাল ভর্তি হওয়ার কিন্তু এর কয়েকদিন আগের ঘটনা। সে নিজে এত অসুস্থ, আপনাকে বারবার নিষেধ করেছি, সে কিন্তু আসছে এবং সব বুঝে দিয়ে গেছে এবং কোনটা ভালো হয়েছে প্রশংসাও করছে। আমাকে মাঝে মাঝে বলতো যে তোর তো বাড়ি নাই, সবাই চলে গেছে, আচ্ছা তুই আমার সাথে চল। ডিনার করতে বসলে কিন্তু ওনারা ডাইনিংয়ে বসতো না, এটা একটা অবাক কাণ্ড। উনি একটা করলা ভাজি খাইতো, এই করলা ভাজিটা আমারও পছন্দ। করলা ভাজিটা যখন সম্পূর্ণ নিছি, ভাইয়া লক্ষ্য করছে এরকম করতেছে, আমি আর বুঝিনি। আমাকে কানে কানে করছে আমার টাকা, উনিও দেখছে, দেখার পরে বলতেছে আচ্ছা 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 ঠিক আছে। আমি যে অন্যের সন্তান, আমাকে কিন্তু হয়ে দেখতো না। খালেদা জিয়া এই নামটি কারোর কাছে ছিলেন দেশনেত্রী, কারোর কাছে আপসীর নেত্রী, কারোর কাছে গণতন্ত্রের মা, অথবা কারোর কাছে ছিল বাংলাদেশের মা। সর্বশেষ দলমত নির্বিশেষে সবার কাছেই হয়ে উঠেছিলেন বাংলাদেশের একজন অভিভাবক। লাখো জনতাকে কাটিয়ে সেই অভিভাবক চলে গেলেন না ফেরার দেশে। দর্শক, বেগম খালেদা জিয়ার তাকে স্মরণ করে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আজকে এমন একজন অতিথি আছেন যিনি বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দীর্ঘদিন জিয়া পরিবারের সাথে খুব ঘনিষ্ঠতম সহচর হিসেবে কাজ করেছেন। আমাদের সাথে আছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন, আপনাকে স্বাগত। রুমন ভাই, আপনারা নিশ্চয় এখন অনেক শোকাহত অবস্থায় আছেন। সেই জায়গা থেকে তারপরেও আপনার কাছে জানতে চাওয়া, আসলে একজন খালেদা জিয়াকে আপনারা খুব কাছে থেকে দেখেছেন, একসময় প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন, তখনও আপনারা তার পাশে ছিলেন, সাথে ছিলেন। একজন ব্যক্তি খালেদা জিয়া এবং একজন রাজনীতিবিদ খালেদা জিয়া, এই দুইটার মধ্যে আপনি আসলে মানে এই দুইটাকে কিভাবে দেখছেন? বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ, দেখেন তার প্রথম উক্তিটা আমি দেব, যে উক্তিটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, সেই উক্তিটা ছিল এ মাটি আমার ঠিকানা, এই দেশে আমার ঠিকানা, এ দেশের জনগণই আমার আত্মীয় স্বজন, এ দেশে ছেড়ে আমি কোথাও যাব না। কথাটা প্রমাণ রেখেছিল উনি। উনি যখন লন্ডনে চিকিৎসাধীন, আপনি জানেন, আসলে লন্ডনে যখন চিকিৎসাধীন ছিলেন তখন এই কথাটার একটি মানে পেয়েছিলাম আমি। সে কথাটা এরকম, লন্ডন থেকে ওনাকে যখন বলা হলো, যে কথাগুলো এরকম ছিল, ডাক্তারি ভাষায় আমি বলতে পারবো না, আমি স্বাবলম্বী আমার ভাষাতেই বলবো। যখন বলা হলো যে সবই একটা মেয়াদ থাকে, ওনাকে কিন্তু দীর্ঘদিন কিন্তু স্বৈরাচার ছিল যে তারা কিন্তু যেতে দেয়নি, তাকে গৃহবন্দিতে রেখেছিল, তার উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে দেয়নি। ওনাকে কিন্তু প্রায় 3.5-4 বছর কিন্তু আটকে রেখেছিল। এই সময়টার মধ্যে যদি যেতে দিত, আমাদের নেত্রী আল্লাহ চাইলে হয়তো আরও আয়ু পেত। যখন ডাক্তার ওখানে বলল যে তার বড় একটি মানে সার্জারি বা এরকম কিছু একটা দরকার, যেটার আর মানে বয়সও নেই, ইয়েও নেই, উনি তখন বলেছিল যদি আমার সাময়িক চিকিৎসা যেটা হবার সেটা তো হয়েছে, ডাক্তার যে ছোটোখাটো সেগুলো করে দিয়েছে, কিন্তু বৃহৎ আকারের যে চিকিৎসা এটার আর সুযোগ তার ছিল না। তখন কিন্তু ওখান থেকে একটা হয়েছিল যে আপনি তাহলে এখানেই থাকেন, চিকিৎসা করেন। উনি যখন শুনেছে যে আমার চিকিৎসা সাময়িক যেটা হবার হয়েছে, এখানে থাকার প্রয়োজন নাই, সেই দিনই উনি ওখানে ঘোষণা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব। উনি কিন্তু বিলাসবহুল আরাম আয়েসে কিন্তু থাকতে পারত। ওখানে তার নাতিরা ছিল, তার ছেলে ছিল, পুত্রবধূরা ছিল, অনেক আরাম আয়েসের দেশ ইংল্যান্ড, আপনারা জানেন। সে কিন্তু দীর্ঘদিন পরে দেখে সে কিন্তু থাকতে পারত। সে কিন্তু স্বল্প সময়ের জন্য সে কিন্তু আবার দ্রুত দেশে ফিরে চলে আসছে। এইভাবে কথা বলেছে যখন তার ফ্যামিলি বলেছে যে আপনি এখানে থাকেন, এখানে যখন চিকিৎসা লাগবে কি লাগবে না আমরা দেখভাল করব, তখন বলছে না, আমার যখন হয়ে গেছে সাময়িক যেটা হওয়ার, আমি তাহলে এখন চলে যাই বলে কিন্তু সে খুব স্বল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসছেন। এটি হচ্ছে সর্বশেষ লন্ডনের যেটা দেখেন, দেশের প্রতি তার মায়া, তার মমতা কত। সে কথাটা কিন্তু বলেছিল এই দেশই আমার ঠিকানা, এই দেশের মানুষই আমার আত্মীয় স্বজন। এই কথাটার প্রমাণ কিন্তু আমি এই কথাটাতে পাই। আর একটা জিনিস,
নেত্রীর সাথে আপনি স্মৃতির কথা বললেন তো, যখন হসপিটাল নেওয়া লাগতো তখন ডাক্তার জাহিদ, তারপরে বাড়ির আপনার আমাদের একটা মাসুদ নামে একটা ছেলে আছে, এদের পাশাপাশি কিন্তু মানে আমাকেও ডাকা হতো, তাকে হসপিটাল নিতে হবে। এটা রাত হোক দিন হোক মধ্যরাত হোক আমরা ছুটে যেতাম, কারণ এত বড় একটা নেত্রীর সান্নিধ্যে থেকে কাজ করা তার জন্য এটা কিন্তু বিরাট একটা মহৎ কাজ আর কি। আমরা সৌভাগ্য মনে করি। দেখেন, আমরা যখন ইয়েতে যাচ্ছিলাম ক্যান্টনমেন্টে, আপনার প্রোগ্রাম ছিল 16 ডিসেম্বরের, এই প্রোগ্রামে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সে একটু শ্বাসকষ্টে ভুগতেছিল। তখন থেকেই হ্যাঁ, শ্বাসকষ্টে ভুগতেছিল। তখন ডাক্তার জাহিদ একবার কিন্তু রিকোয়েস্ট করেছিল যে আমরা না হয় না যাই, মানে এটা ম্যাডামকে রিকোয়েস্ট করেছিল। ম্যাডাম কিন্তু তখন হেসে উঠে বলছে না আমি যাব। তারপরে গাড়িতে ওঠার পরেও সে শ্বাসকষ্ট একটু বেড়ে যায়, কারণ সিঁড়িতে তো নামতে আপনার কষ্ট হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পরে কিন্তু সে গাড়িতে কিছুক্ষণ বসেছিল। তখন আবারও তার পার্সোনাল দিয়ে আমাদের বিএনপি স্থায়ী কমিটির মেম্বার জনাব ডাক্তার জাহিদ সাহেব বলেছিল যে আমরা না হয় না যাই। তখন আমরাও ওখানে তার পুত্রবধূ, ছোট পুত্রবধূ ছিল, উনিও কিন্তু রিকোয়েস্ট করেছে আমরা না হয় না যাই। কিন্তু দেখেন, এই মানে সেনাবাহিনী যে অনুষ্ঠানটা, তাদের জন্য যে তার কী টান, সে কিন্তু কিছুক্ষণ রেস্ট করে, কিছুক্ষণ অক্সিজেন মাস্ক লাগে, অক্সিজেনটা স্বাভাবিক করে প্রায় 9 থেকে 10 মিনিট হবে সে কিন্তু গেছে গাড়িতেই সে কিন্তু গেছে। মানে তাদের সাথে যখন যাই ওখানে মনে হয় সে একটা নতুন একটা ইয়ের মধ্যে চলে আসছে, মানে তার পরিবেশ, হ্যাঁ তার মানে ইয়েটা আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে সে কীরকম যে সে যে অসুস্থ তো বোঝা যায়নি, হাসি খুশি ইয়েটা কী সুন্দর, আপনারা দেখেছেন নিজেরাই, আপনারা নিজেরা নিউজ কভার করেছেন, দেখেছেন, মনে হয়নি সে অসুস্থ। আচ্ছা, এবার যখন ফেরা হলো, ফিরতে আমার যে স্মৃতি বললেন, স্মৃতি একটা মনে পড়ে। উনি সিঁড়িতে উঠতেছিল, তখন আমরা ওনার হুইল চেয়ারটা ধরছিলাম, আমি পেছনে ধরার সৌভাগ্য হচ্ছে আমার। তো পেছনে যেহেতু একটু ভারী বিষয় আপনারা জানেন, হুইল চেয়ারটা আমি মানে আলোক করতে পারতেছিলাম না, স্বল্প সিঁড়িতে ছোট। আমাকে ডাক্তার জাহিদ ভাইকে বলতেছে পেছনে কে, তো জাহিদ বলছে রুমন। তো আমি ও রুমন, তাই তো পাচ্ছে না, কীরকম একটা কথা বলে হা করে হেসে দিল। আমার স্মৃতিতে মনে পড়ে, এটাই তার সাথে আমার শেষ স্মৃতি। তারপরে আমরা যখন হসপিটাল নিয়ে যাই তখনও সালাম বিনিময় হয়েছে, কথা হয়নি আর, ওটাই আমার শেষ কথা। আর এটাই যে শেষ হসপিটাল নিয়ে যাওয়া হবে, এটাই যে আমার শেষ দেখা হবে, এটা আমি কল্পনা করি না। আজও মনে হয় সে বেঁচে আছে। উনি দীর্ঘদিন তো অসুস্থ ছিলেন, সেখানে দেখেছি যে আপনি খুব কাছ থেকে ওনার সেবা করেছেন, দেখভালের সুযোগ পেয়েছেন। ওনার পুত্রবধূ যখন আসলেন তখনও আপনি হসপিটালে ছুটে গেছেন, তার সাথে দেখলাম। তো সেখানকার স্মৃতিগুলো আসলে কি, মানে সেখানকার যে সর্বশেষ কয়েকদিনগুলো কিভাবে কেটেছে? দেখেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান, উনি এমন একটা মানুষ যে তার শাশুড়ি যে আমাদের কিন্তু বুঝতে দিত না, আমরা বুঝতাম সে তার মেয়ের মতো। মানে যখন যেটা উনি প্রথম এসে যে ফিরে গেছেন, তখন একটা জিনিস দেখেছি, যখন যেটা মানে ইবাদতের সময় ইবাদত, ঔষধ কোনটা লাগছে না লাগছে, কি প্রয়োজন, কি খাবে, হ্যাঁ আমাকে সেটাই বলতো। মানে এবং দেখতাম যখন বেশি অসুস্থ আমাদের নেত্রী, তখন একটু মুখটা একটু গম্ভীর করে বার, তখন আমরা বুঝতাম যে প্রিয় নেত্রী আমাদের অসুস্থ বেশি। আবার কোনো দিন আমাদের মানে ডাক্তার জুবাইদা রহমান, উনি কোনো দিন একটু ফ্রেশ ভালো বা হাসি মুখে বেড়েছে, তখন বলছে আজকে আমাদের নেত্রী ভালো আছে। কারণ এত বড় নেত্রী আমরা কিন্তু বলার সাহস পাইতাম না যে কেমন আছে না আছে, এটা বলা আমাদের উচিত না। তাই আমরা তার মুখ থেকে বুঝে নিতাম যে আজকে আমাদের নেত্রী কেমন আছে। একটা জিনিস কি দেখেন, আপনাকে প্রথমেই বলেছি, সে যে তার পুত্রবধূ, এটা আমার কাছে মনে হয়নি কখনো। তার পুত্রবধূ দুইজনই
সমানভাবে তার সেবা করেছে আমি দেখেছি। মানে তার মেয়ে মেয়ে হিসেবে এবং করেছে। দেখেছি দুইজনই আমাদের নেত্রী তাদের যেমন ভালোবাসতো, তারাও অনুরূপ সেম ভালোবাসতো এবং মা বলে তাকে সম্বোধন করতে, এবং আমি দেখেছি কখনো মনে হয়নি যে তার পুত্রবধূ। রুম ভাই, আমরা দেখলাম যে উনি তো একদম শেষ দিন পর্যন্ত, আপনি যেটা বললেন যে লন্ডনে থাকা অবস্থায় যেদিন একটু ভালো বোধ করছেন, হ্যাঁ। ঠিক সেদিনই বাংলাদেশে চলে আসছে এবং আসছে। বলেছে যে আমি চলে যাব, যেহেতু আমার এখানে চিকিৎসা শেষ। সে কিন্তু আসলে ওখানে আর বাড়তি সময় থাকেনি। দেশের প্রতি তার কত মমত্ব, কত ভালোবাসা, মানুষের জন্য কতটা। এ সময় কি এই ধরনের কথাও ভাবতেন যে আমি যদি মরেই যাই সেটা যেন দেশের মাটিতেই হয়? হ্যাঁ বলেছে তো, আমি তো সেটা তো বক্তব্যে অনেক বক্তব্যতেই আছে। কিন্তু একান্তও যখন এই- বলেছে, উনি মানে এটা ওসিয়ত বা ইয়ে করে যায়নি যে আমাকে মরে গেলাম ইয়ে করবো, এটা ওসিয়ত আমার 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 জানার মধ্যে এটা আমি জানি, আত্মীয় স্বজন বা তাদের ইয়ের কাছে পড়ে গেছে কিনা আমি জানি না। কিন্তু সে বলছে যে মানে এরকম করে যে এই মাটি আমার ঠিকানা। তাহলে আপনি ঠিকানা বলে বলতেছে মানে সর্বশেষ পর্যন্ত সেখানেই থাকবে। সে কিন্তু মানে দেশের বাইরে প্রয়োজন ছাড়া সে কখনোই, প্রাইম মিনিস্টার থাকার সময় আমি দেখেছি আসলে বাড়তি সময় সে আসলে থাকেনি। আমাদের তো মনে করেন এই বিগত পলাতক সরকারের অনেক মন্ত্রী দেখা গেছে যে বছরের কত দিনের মধ্যে কতদিন বাইরে থাকছে। একজন মহিলা ইয়েও ছিল, মন্ত্রীও ছিল, নাম বলবো না আপনার, তারাও দেখেছি এরকম অনেক দিন থেকেছে। আসলে সে বা তার পরিবার কাজ ছাড়া বা ইয়ে ছাড়া দেশের বাইরে থাকেনি কখনো। পরিবার নিয়ে দেশ নিয়ে তার সর্বশেষ আপনাদের সাথে যে শেয়ার করা ভাবনাগুলো কি ছিল? পরিবারের সাথে আমার মেশার সুযোগ সুবিধা হয়েছে, বা এই পরিবার সাথে আমি আছি অনেক দিন, এটাও ঠিক। কিন্তু উনি সর্বশেষ যেটা আমার সাথে ইয়ে হয়েছে সেটা হচ্ছে তার পাশে যে তার একটা বাসা আছে, এই বাসাটা কত দূর কাজ কি হচ্ছে না হচ্ছে এটা তদারকি করতো। সে কিন্তু তার যদি বাসা প্রস্তুত না হয়, আমি এর আগেও বক্তব্য বলেছি, তার দুটো রুম কিন্তু তার ছেলের জন্য, জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা, তার জন্য রেখেছিলেন। যখন আপনার তৈরি হয়ে গেল মোটামুটি ইয়ের দিকে, উনি কিন্তু হসপিটাল যাওয়ার কিছুদিন আগে কিন্তু এই বাসাটা কিন্তু পরিদর্শন করেছিল, এবং কি হবে না হবে, কোনটা কি হবে, কি করলে ভালো, এগুলো কিন্তু সে ইয়ে করে গেছে। তার একটা জিনিস আমি খেয়াল করেছি, তার সন্তানদের জন্য মানুষের তো হয় না, প্রাণ হয়, কিন্তু দেখেন তার কিন্তু সন্তান জনাব তারেক রহমান একজনই এখন ধরতে গেলেন, আর একজন প্রয়াত হয়ে গেছে, বিগত হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে তার ছেলে আসবে, সে নিজে তদারকি, কতটা অসুস্থ সে, হসপিটাল ভর্তি হওয়ার কিন্তু এর কয়েকদিন আগের ঘটনা। সে কিন্তু আমরা বলেছি ধুলা বালি আছে এগুলো যেন না, সে কিন্তু জোর করে এসেছে এবং তদারকি করে গেছে, এবং আমাদেরকে বলে গেছে কোথায় কি হলে ভালো হয় তোমরা এটা একটু মিস্ত্রিদেরকে বলে বুঝিয়ে দিও। মানে কি বলবো, ছেলের জন্য নিজে তার বাসা গুছিয়ে হ্যাঁ দিয়েছে। নিজে মোটামুটি এটা ধরাই চলে যে কোনটা কি হবে না হবে, ভালো কোনটা ভালো না হবে। আর্কিটেক্ট ছিল আমাদের একজন, আর্কিটেক্টকে বুঝিয়ে দিয়েছে, আমাদেরকে বলেছে। মানে মমত্ব, ছেলের জন্য কত মায়া, কত ইয়ে, মানে কি বুঝাবো আপনাকে। সে নিজে এত অসুস্থ, আপনাকে বারবার নিষেধ করেছি যে আপনি ধুলোবালির মধ্যে আসবেন না। সে কিন্তু আসছে এবং সব বুঝে দিয়ে গেছে, এবং কোনটা ভালো হয়েছে তার প্রশংসাও করছে। এমন তো অনেক স্মৃতি অথবা এমন অনেক গল্প হয়তো বা তার মুখ থেকে শুনেছেন যেটা এখনো আপনাকে ভাবায় বা কাঁদায়। আমার একটা জিনিস মনে পড়ে, উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন আমি ব্যাচেলর ছিলাম। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন ক্যান্টনমেন্ট বাসায় অফিস থেকে ফিরে যেতেন, যেহেতু আমার বাসা ছিল না, আমি ইয়ের অপোজিটেই একটা কামরা নিয়ে থাকতাম। সেখানে কোনো রান্না হতো না, শুধু ওয়াশরুম ছিল আর থাকার জায়গা ছিল। তো ওই মাঝে মাঝেই আমাদের অফিসিয়াল খাবার তো বোঝেন এক ধাঁচের হয়। তা আমার সৌভাগ্য হতো, ব্যাচেলার হিসেবে সবাই যখন সবার বাড়িতে চলে যেত, আমার তো বাড়ি নাই, আমি থাকতাম ওই ছোটো রুমটাতে। আমাকে মাঝে মাঝে বলতো যে তোর তো বাড়ি নাই, সবাই চলে গেছে, আচ্ছা তুই আমার সাথে চল। মাঝে মাঝে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে যাওয়ার সৌভাগ্য হচ্ছে, এবং যে হয়তো তাদের সাথে ডিনারের একটা আমার ইয়ে হতো, ম্যাক্সিমাম ডিনারের ইয়ে হতো। রাতে ফিরতাম আমরা, ডিনার করতে বসলে কিন্তু ওনাদের একটা ইয়ে ছিল, ওনারা ডাইনিংয়ে বসতো না,
এটা একটা অবাক কাণ্ড আপনার। ডাইনিংয়ের মতোই পড়ে আছে। কোনো টেবিলে বসতে না। না, ওনারা কি করতে জানেন, এটা একটা অনেক মমত্ব, একটা অনেক মায়া। একটা যদি আপনার সামনে মাঝখানে দাঁড়ায়, একটা মাছ দেখবেন, যখন মা মাছটা থাকে তখন মাছটার চতুর্দিকে বাচ্চারা এরকম হয়ে থাকে, একদম সার্কেল হয়ে থাকে, তাই না? ঝাঁক ধরে বসে থাকে। সেম এই জিনিসটা আমার মনে পড়ে। ওনার মা মাঝখানে একটা সিঙ্গেল সোফাতে বসতো, একটা ছোট্ট টেবিল ছিল, ওটার উপরে খাইতো। আর ওনার ছেলে সন্তান নাতি, মানে আমারও সৌভাগ্য হইতো তার পায়ের কাছে, তার পেছনে, তার চতুর্দিকে গোল হয়ে বসে খাইতো। ডাইনিং টেবিল ডাইনিংয়ের মতো পড়ে থাকতো। পুরো পরিবার হ্যাঁ, চারদিকে। একটা সামনে নিয়ে উনি মাঝখানে খাইতো। অবাক একটা এবং ওই যে কুশন আছে, টুল আছে, মানে এগুলো তো সবাই বসতো। আমি হয়তো মেঝেতে বসে গেছি একটা কার্পেটের উপরে, ঠিক আছে। ওই একটা টিভি ছিল ছোট একটা, তখন তো আর মনিটর, এখন টেলিভিশন এখন তো আসছে, তখন তো ওই যে আপনার সিস্টেম, বাক্স সিস্টেম টেলিভিশন। ওই টেলিভিশন একটা কালার টেলিভিশন ছিল, ওটা দেখতাম আর সবাই খাইতাম, হাসি ঠাট্টা করতো। তা আমার একটা স্মৃতি মনে পড়ে, উনি একটা করলা ভাজি খাইতো। করলা ভাজি। হ্যাঁ, এই করলা ভাজিটা আমারও পছন্দ, ঠিক আছে। আমি জানি না সামনে পাইছি আমি কি করছি, সম্পূর্ণ নিয়ে নিচ্ছি। এখন করলা ভাজিটা যখন সম্পূর্ণ নিয়েছি, ভাইয়া লক্ষ্য করছে এরকম করতেছে। আমি আর বুঝিনি যে কি করলা ভাজি তো খাওয়ার জন্য রাখছে, আমি নিয়ে নিছি, ভালো লাগছে নিয়ে নিছি। পরে আমাকে কানে কানে করছে, আমার টাকা আমি তো নিয়েই ফেলছি। এখন উনিও দেখছে এটা, তখন কিন্তু সে প্রাইম মিনিস্টার, উনিও দেখছে, দেখার পরে বলতেছে আচ্ছা 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 ঠিক আছে, আমি তো নিয়ে ফেলছি, এখন তার উঠানো দেওয়া যায় না। এই একটা স্মৃতি মনে পড়ে যে সে করলা ভাজি খাইতো, আর তার জন্য স্পেশালি করলা ভাজিটা রান্না হতো। তা করলা ভাজি আমার পছন্দ, আমি সব নিয়ে নিয়েছিলাম সেদিন। এই একটা মনে পড়ে। কিন্তু সে দেখেন মামত্ব কীরকম, আমি যে অন্যের সন্তান, আমি যে অন্য ঘরের মানুষ, আমি যে বাহির থেকে আসছি, আমি তারা অফিসে জব করি, আমাকে কিন্তু ওভাবে দেখতো না একদম। আমি যেদিন বসেছিলাম, আমার ঠিক ওনার ডান পাশে বসেছিল আমাদের প্রিয় নেতা, আর ওনার ঠিক সামনেই আমি বসেছিলাম, একটা কুশনের উপর বসে আমি খাইছি। মাঝে মাঝেই এরকম হতো, আমার খুব সৌভাগ্য হয়েছে তার এইরকম সান্নিধ্যে যেতে। এখন সবাই তো তাকে গণতন্ত্রের গণতন্ত্রের মা বলেই তাকে সম্বোধন করতো। এখন দেখেন আমাদের কিন্তু ভালোবাসার যে বাস্তব, সন্তানদেরও বাস্তব, আমাদের বাস্তব, তার মধ্যে আসলে একটা মমত্ব এমন ছিল যে আপনি ভুলবার না। আপনি যদি তার সান্নিধ্যে পাইতেন, বা আপনি যদি তার সান্নিধ্যে যাইতেন, সুযোগ হতো, তাহলে বুঝতেন তার মধ্যে কতটা মায়া মমতা। একটা মা যেমন একটা সন্তানকে করবে, উনি তার সন্তানদের পাশাপাশি আমাদের সবাইকে কিন্তু ভালোবাসতেন। আমাদের অফিস থেকে অনেকেই যখন যেত, কারো না খেয়ে ছাড়তো না, এরকম বলতো যে খেয়ে যেও, এই কথাটা বলতো, কিন্তু খাবার টাইম হলে খেয়ে যেও। মানে এই কারণেই বোধহয় কালকে সারা দেশের মানুষ এরকম করে বলা চলে তাদের একটা কান্নার রোল পড়ে গেছিল। এবং একটা জিনিস কি, সে হচ্ছে যেমন মানে মানুষ থেকে পরীক্ষা নিছে, সে নিজেও পরীক্ষা দিছে কিন্তু, এবং সে উত্তীর্ণ। কালকে জানা যায় তার ফলাফল, সে উত্তীর্ণ। এটা রেকর্ড, শহীদ প্রেসিডেন্ট যেমন রেকর্ড করেছিল, তখন তো মানুষ ছিল কম, 6 কোটি 7 কোটি। এখন তো মানুষ হয়েছে আপনার প্রায় 19-20 কোটি। তা এখন যখন শহীদ জিয়াউর রহমান যদি হয় সময় থাকতো জনপ্রিয়, তা তো কম ছিল না, হয়তো বা এর থেকে বেশি হতো। আর সে যে তার জানা যায় যে ফলাফল, যেটা আপনারা হয়তো বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তো পাচ্ছেন, সে কিন্তু মানে এটা একটা রেকর্ড করে গেছে কিন্তু, যা যে না বাংলাদেশে না শুধু, তো এশিয়ার কান্ট্রির মধ্যে হয়েছে কি না আমার জানা নাই। আমি তো সর্বশেষ যেটা শুনেছি জনসভা নিয়ে, যেটা আমাদের প্রিয় নেতা আসছে, 30 লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হয়েছিল। আমি তো ধরবো এটা তো প্রায় 1 কোটি সিম ঢুকছে, ঢাকাতে 3.5 কোটি 2.5 কোটি মানুষ থাকে, তাহলে ঢাকার যদি 50 লাখ আসে, ধরেন 25 লাখই আসলো, বাইরে থেকে 1 কোটি সিম যদি ঢোকে, তাহলে 50 লাখ এখানে ধরেন, তাহলে 70 লক্ষ মানুষ হয়েছে এখানে মিনিমাম। আর 70 লক্ষ মানুষ বাংলাদেশে ওয়ার্ল্ডে মনে হয় কোথাও জমায়েত হয়নি একসাথে, এক কাতারে। এটা তার জন্য বিশাল একটা বিশাল বলেছি তো, আমাদের নেত্রী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং তার ফলাফল গতকালকে পাইছে। ভাই ধন্যবাদ আপনাকে।